কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য। দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, আর তার আগে রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিল। গতকাল হাইকোর্টে ধাক্কা ইডির, তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত, আর তার আগে ক্যাভিয়েট দাখিল করলো এবার রাজ্য। আরো ডিটেলে জানবো, মৈত্রেয়ী রয়েছে সরাসরি। মৈত্রেয়ী, কি খবর পাচ্ছ? যাতে একতরফা শুনানি না হয়, রাজ্য সেই ব্যবস্থাই করলো। একেবারেই দেখো, রাজ্যের তরফ থেকে কিন্তু সেই ব্যবস্থাই করা হলো যাতে একতরফা শুনানি কোনোভাবেই না হয়। গতকাল কলকাতা হাইকোর্টের যে অবস্থান ছিল এবং যেভাবে হাইকোর্টে মামলা অ্যাডজার্ন হয়ে যায় এবং 14 তারিখ পরবর্তী মামলার দিনে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু রাজ্যের এই যে হাইকোর্টে সুরাহা না পেয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি কার্যত নিয়েই ফেলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই জায়গায় দাঁড়িয়েই সুপ্রিম কোর্টে যাতে কোনোভাবেই একতরফা শুনানি না হয় তার জন্যই, সেই রাস্তা বন্ধ করার জন্যই কিন্তু রাজ্যের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করা হলো। রাজ্যের তরফ থেকে রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল তিনি এই মামলা দায়ের করেছেন এবং আজকেই এই মামলা দায়ের করা হয়েছে। ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যাতে কোনোভাবেই একতরফা তাদের বক্তব্য জানানোর সুযোগ না পায় সর্বোচ্চ আদালতেও, সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করার জন্য এই ক্যাভিয়েট দাখিল করা। মিমি, ধন্যবাদ মৈত্রেয়ী। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য। দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, আর তার আগে রাজ্যের তরফে এই ক্যাভিয়েট দাখিল। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ইডি, এবং সুপ্রিম কোর্টে যাতে একতরফা শুনানি না হয় তাই ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। অর্ণব, কি খবর পাচ্ছ? দেখো, ইডির মধ্যে ইতিমধ্যেই প্রস্তুতি তাদের সারা, এবং তাদের দিল্লি এবং কলকাতার যে আইনজীবী সেল, দিল্লিতে এসবি রাজু, যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল, গতকালও যিনি বিচারপতি সুব্রত ঘোষের বেঞ্চে শুনানি করেন অনলাইনে, তিনি, এবং একই সঙ্গে কলকাতা থেকে সিনিয়র অ্যাডভোকেট ধীরাজ ত্রিবেদী, তিনি ডেপুটি সলিসিটর জেনারেল কেন্দ্রের, একই সঙ্গে সম্রাট গোস্বামী, যিনি ইডির আরেকজন আইনজীবী, এবং তাদের যে টিম রয়েছে লিগ্যাল সেল, প্রত্যেকটা আলোচনার পর ইডি সুপ্রিম কোর্টে যাওয়া তা সুনিশ্চিত হয়েছে, এবং সেই সুনিশ্চিত হওয়ার মধ্যে আটকে নেই। কোনো সময় নষ্ট না করে সোমবারই যাতে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করে এই মামলায় কোনো রকম নির্দেশ নিয়ে আসা যায়, তার জন্য তারা সচেষ্ট হয়েছে। এর জন্য কি প্রয়োজন, তা হলো এই আজ শনিবার রবিবার স্বাভাবিক কোর্টের দিন নয় বা আদালতের দিন নয়, এর মধ্যেই সুপ্রিম কোর্টে অনলাইনে তাদের যে আবেদন, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন, সেটাকে দাখিল করা, যেটাকে আইনি ভাষায় বলা হয়, আদালতের ভাষা, সেটা হচ্ছে ডায়েরি করে রাখা। ডায়েরি নাম্বার একটা পরে প্রথমে, তারপর বিভিন্ন অবজেকশন থাকে, এটা মামলার পদ্ধতিগত বিষয়, সেগুলিকে রিমুভ করার পর ফাইনালি এক্ষেত্রে এসএলপি নাম্বারটি আসে, অর্থাৎ স্পেশাল লিপিটিশনের। এবং সেই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত সূত্র মাত্র যেটুকু আমরা জানতে পারছি, 80 থেকে 90% চান্স বা সুযোগ রয়েছে রবিবার দিনই অনলাইনে সেই কাজটি করার। তবে তারা চেষ্টা করছে যাতে আজকেই অনলাইন করা যায়, এবং বিষয়টির গুরুত্ব যে ইডির কাছে কতটা সেটা তুলে ধরার জন্যই আজকে তারা ফাইল আরো বিশেষ করে করতে চাইছে। তবে সব থেকে বেশি রবিবার দিনই হয়তো অনলাইনে এই আবেদনটি তারা করবে, এবং সোমবার দিন সুপ্রিম কোর্ট খুললে সেখানে দৃষ্টি আকর্ষণ করে এই মামলার শুনানি চাওয়া হবে বলেও আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে তোমরা জানিয়ে রাখি, মূল যে বিষয়টা এই মুহূর্তে ইডিকে ভাবাচ্ছে তা হলো, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্ট থেকে দুবার ইডির জন্য বড়সড় দুটো অস্বস্তির দিন ছিল। প্রথম অস্বস্তির দিন একটু যদি পিছিয়ে যাওয়া যায়, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে স্বাধীন ভারতে, অর্থাৎ স্বাধীনতা উত্তর দেশে প্রথম ইডির কোনো অফিসারকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া, যেটা দেশের ইতিহাসে আগে হয়নি বলেই আইনজীবীরা বলছিলেন। সেই ঘটনা যদিও আইওপিআর ফিরেছে তাদের তদন্তে। আর দ্বিতীয় হচ্ছে এই ইডি অভিযান এবং তাদের নির্দেশ না পাওয়া, যেখানে ইডি অফিসাররা কি করবে, এবং তৃণমূল কংগ্রেস তাদের মামলার মধ্য দিয়ে ইডির অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে, ইডির অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। কাজে গোটা দেশে সংবিধান মেনে ইডি কি কাজ করতে পারবে না পারবে না, এই মূল প্রশ্নটার উত্তর সুপ্রিম কোর্টে চাইতে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই প্রশ্নকে সামনে রেখে ইডি আগামী দিনে কয়লার মামলার অভিযান কি করে করবে, যেখানে প্রশাসনিক প্রধানের বা পুলিশের বাধার সম্মুখীন তারা হচ্ছে, এই বিষয়টাই তারা তুলে ধরতে চাইছে। এবং একই সঙ্গে তাদের যে আবেদন ছিল সিবিআই তদন্ত, সিসিটিভির ফুটেজ, বিভিন্ন সেটা ডিজিটাইজ বা হার্ড কপি যেগুলি রয়েছে আইপ্যাকের অফিসে বা কর্ণধারের বাড়িতে, সেগুলিকে সংরক্ষণ করা, এই সমস্ত আবেদন তাদের রয়েছে। এবং গতকাল কলকাতা হাইকোর্টে হট্টগোলের কারণে শুনানি না হওয়া এবং এক পাতার যে নির্দেশ, সেই নির্দেশে আখেরে কোনো লাভ হয়নি।
ইডির, বরঞ্চ তাদের উদ্বেগ বাড়িয়েছে। একদমই তাই অর্ণব, গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি, কিন্তু জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। এরপরই সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি এবং তাই আগেভাগেই রাজ্য ক্যাভিয়েট দাখিল করে রাখলো সুপ্রিম কোর্টে। হাইকোর্টে পরবর্তী শুনানি হবে 14 জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের, আর এই নিয়েই শুরু হয়েছে জোরতর্জা। বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা দেয়। দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, যায় পুলিশও। এই নিয়ে তোলপাড়, হাইকোর্টে মামলা, পাল্টা মামলা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি, পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল। শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে, কিন্তু এজলাসে ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে। ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে। 14 জানুয়ারি শুনানি। এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই। এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে। তার মধ্যে অন্যতম, ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক, কিন্তু এই নিয়ে শুনানি হবে 14 জানুয়ারি। অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা। পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির কলা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল। 6 বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু, তাহলে অনেক আগেই তদন্ত, অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয়। ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য। যা যা হওয়ার তাই হয়েছে। নিউজ 18 বাংলা। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম 4 জন। পরপর 3টি বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা যায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাজি কারখানা। কি হয়েছে জানবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, অর্পণ কি ঘটেছে বাজি কারখানায়? অর্পণ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি একটু সরে এসে কথা বলো। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বাজি কারখানায় বিস্ফোরণে 4 জন গুরুতর জখম বলে এখনো পর্যন্ত খবর। পর 3টে বিকট শব্দ, বিস্ফোরণের ভয়াবহ শব্দ। অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, দেখো, যখন স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে কাজ চলছিল এবং সেই সময় হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ যেখানে হয়েছে সম্পূর্ণ বাড়িটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ 4টি দেয়ালি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গুরুতর জখম বলে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে কলকাতায় পাঠানো হয়েছে। এর পাশাপাশি এখনো পর্যন্ত কোনো রকম আগুন, পকেট ফায়ার বেশ কিছু জায়গায় জ্বলতে দেখা যাচ্ছে। দমকলের একটি ইঞ্জিন আপাতত কাজ করছে এবং দমকলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনায় 2 জন গুরুতর জখম হয়েছেন এবং মোট 4 জন জখম হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কলকাতায় পাঠানো হয়েছে। কিভাবে বিস্ফোরণ এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। কাজ চলাকালীন এই বিস্ফোরণ, এমনটাই স্থানীয় যারা মানুষজন ছিল তারাই জানাচ্ছেন যে কাজ চলাকালীন বিস্ফোরণ এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল
যে একটি পাকা বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, পাশের যে অ্যালবেস্টরের যে শেডগুলো ছিল সেগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অর্পণ, এই বাজি কারখানা কত দিনের পুরনো এবং কতজন কাজ করছিলেন সেই সময়? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 6 জন কাজ করছিল, তার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, যারা 4 জন আহত হয়েছেন এবং তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ হঠাৎই বিস্ফোরণ। সেই সময় সবাই যারা কাজ করছিল, চরকি বানানোর কাজ চলছিল এবং ছোট তুর্কি, সেই তুর্কি এবং চরকি বানানোর কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ হয়। মশলায় কোনো সমস্যা ছিল এমনটাই জানাচ্ছে যারা রয়েছেন এখানে, যারা শ্রমিক কাজ করছিলেন, তারা যেটা বলছেন যে মশলার মধ্যে কোনো রকম সমস্যা ছিল, যার কারণে এই বিস্ফোরণ, না হলে কিন্তু এই বিস্ফোরণ হওয়ার কথা ছিল না। কারণ তারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা জানেন যে কিভাবে কাজ করে এবং সেই কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 4 জন এই ঘটনায় আহত হয়েছেন এবং এই মুহূর্তে বারুইপুর থানার অফিসার তারা পাকা বাড়ি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে, সেই বাড়িগুলোই কি কেউ ছিলেন আহত হয়েছেন? দেখো, বাড়িগুলো, একটি বাড়ি সম্পূর্ণ 4টি দেয়ালই ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি যে ঘরগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত যেখানে এই ঘরটি ছিল সেখানেই তারা কাজ করছিলেন এবং সেই কাজ করাকালীন এই বিস্ফোরণ ঘটে এবং সমস্ত যে ঘটনা, সেই ঘটনার এখনো পর্যন্ত 4 জন আহত এবং দমকলের যে ইঞ্জিন তারা কাজ করছিলেন এই মুহূর্তে শুরু করেছে। আবার সেই বেশ কিছু জায়গা পকেট ফায়ার লক্ষ্য করা গিয়েছে, যার কারণে কিন্তু দমকলের ইঞ্জিন আবার দ্বিতীয়বারের জন্য তারা আগুন নেভানোর কাজ শুরু করেছে এবং আগুনের তীব্রতা এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এটা জানা যাচ্ছে যে বাড়িতে ছিল এবং তার আশেপাশের যে বাড়ি বলতে এখানে কারখানা, সেই কারখানা যেভাবে সেই কারখানার যে অংশ ক্ষতি হয়েছে এবং সেই কারখানার পাশের যে বাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতি হয়েছে। অর্পণ, এই কারখানা কতদিন ধরে চলছিল? কারখানার লাইসেন্স ছিল? দেখো, এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে কারখানার লাইসেন্স ছিল এবং কারখানার দীর্ঘদিন ধরে এই কারখানা চলে আসছিল, তাদের বৈধ লাইসেন্স নিয়ে এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং এই লাইসেন্স ছিল এবং যারা কাজ করছিল তারা দক্ষ শ্রমিক কিনা সেটা কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যে ভাবে বিস্ফোরণ হয়েছে, যেটা সাধারণ মানুষ জানাচ্ছেন যে অর্পণ, এই যে কারখানাটা, এই কারখানা তো জনবসতির ভিতরে ছিল, জনবসতির মধ্যে কি এইভাবে বাজি কারখানার লাইসেন্স পাওয়া যায়? দেখো, যেখানে কাজ হচ্ছিল সেটা কারখানা এবং যেখানে এই কারখানার যেখানে বসত বাড়ি, সেই বসত বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে এবং সেই কারণেই কিন্তু এখানে ছোট ছোট যে ঘর সেখানে কারখানা তৈরি হয়েছে। তুমি জানবে চম্পাহাটি হাড়াল বাজিবাজারের এই যে বিস্তীর্ণ এলাকায় সেখানে যেমন বসত বাড়ি রয়েছে, তার সঙ্গে বৈধ যে বাজি কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু কারখানা, তার স্টোর রুম এবং যেখানে বাজি তৈরি করা হয় সেখানেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই কারখানাগুলো। তাহলে এই যে বাড়ি, 3টে পাকা বাড়ি ভেঙে পড়লো, এগুলো কি বসবাসের বাড়ি ছিল? তো তার মানে তো এর তীব্রতা ভয়াবহ ছিল, এতটা দূরে থাকা বাড়িও এভাবে ভেঙে পড়লো। দেখো, যেখানে এই 4টে দেয়ালি কার্যত ভেঙে পড়েছে সেই জায়গাটা হচ্ছে কারখানার মধ্যের অংশ এবং কারখানার আশেপাশে যে কাঁচামাল সামগ্রী যেগুলো বাজি তৈরির কাজে লাগে সেই সামগ্রী রাখার জন্য যে ইটের পাকা বাড়ি, সেই পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এগুলো বসবাসের বাড়ি, এর মধ্যে মানুষ বাস করতেন না, এগুলো কারখানারই অংশ ছিল? সম্পূর্ণ এখানে যারা এখানে এই যে কারখানার সামগ্রী, সেই কারখানার সামগ্রী ছিল এবং এখানে বাজি তৈরির যে সরঞ্জাম, সেই সরঞ্জাম এবং মজুদ তৈরি বাজি কমপ্লিট হয়ে যায়, সেই কমপ্লিট বাজি এখানে রাখা থাকতো। যারা আহত হয়েছেন তাদের এখন তারা কেমন আছেন? তাদের চিকিৎসা কোথায় হচ্ছে? দেখো, তাদের মধ্যে 4 জনকেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্র থেকে জানানো যাচ্ছে এবং এই ঘটনায় মোট 4 জন আহত, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কখন হলো এই বিস্ফোরণ? এলাকার মানুষ কি বলছেন? দেখো, এই ঘটনা কিছুক্ষণ অর্থাৎ 12টা 20 থেকে 12টা
10-এর মধ্যেই এই ঘটনা ঘটে বলে স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে একটা বিস্ফোরণের তীব্রতা আবার শুনতে পাওয়া যায় এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল কয়েক কিলোমিটার জুড়ে এই শব্দ তারা পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তারা ছুটে এসেছেন। আহত 4 জনকে সেখান থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে, কিন্তু তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। এবং বিস্ফোরণের তীব্রতা যদি বলতে হয়